আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অন্যান্য দিনের মতো আরও একটা রেগুলার ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রেগুলার কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্নাবান্না নিয়ে। এহসান বারান্দায় বসে মনে সুখে চা খাচ্ছে। আম্মাকে চা করে দিয়েছিলাম, তো ওকেও চা করে দিলাম, লাল চা। তারপর আমার চা দেওয়ার পর ও বলতেছে, আম্মু এই চাটার মধ্যে আমাকে একটু দুধ দাও, একটু দুধ দাও। তো তারপর আমি বললাম কি, তোমাকে এটা করে দিছি ভালোর জন্য, ঠান্ডার জন্য। তো এটা খেলে তোমার ঠান্ডার জন্য খুব ভালো হবে। তো বলতেছে না, আমাকে একটু দুধ দাও। তারপর একটু পাউডার মিল্ক অ্যাড করে একটু নাড়া দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন একদম দুধের মতো হয়ে আছে। তো ও তো ওদিকে বসে আছে, ওদের নাস্তাটাও কিন্তু আমি রেডি করেছি। আর এদিকে আমি গত দিনের একটা পরোটা ছিল, তো সেটাকে আমি ভেজে নিয়েছি, নিয়ে একটু বাটার আর হচ্ছে একটু চিনি দিয়ে আমি খেয়ে নিব। আর সাথে একটু চা তো অবশ্যই থাকবে, সেটা তো আপনারা জানেনই, চা বা কফি। সকালবেলা যদি একটু চা বা কফি খাই, সারাদিন কাজ করতে একটু আলসেমি লাগে না। বিকেলবেলা না খেলেও সমস্যা নেই, একটা সময় সকাল দুপুর এবং কি বলে বিকেলবেলাও খেতাম, সন্ধ্যার সময়ও চা খেতাম। তো এখন আস্তে আস্তে তো একবেলাতে খাচ্ছি। তো এ আর কি। তো এখানে আরও একটু লাল চা করে নিয়েছি, কারণ বাবু আসছে। তো বাবু আমরা নিয়ে আসছে ওকে নাকি ভর্তা বানিয়ে দেওয়ার জন্য আর কি। তো ও বলছে লাল চা খাবে, ওকে আবার লাল চা করে দিয়েছি। তো চার এত একটা পাগল, তো অনেক আপুরাই কিন্তু আমাকে লিখেন, আপু আমিও চা ছাড়া চলতে পারি না। তো এর আগের ভিডিওর মধ্যেও কমেন্ট আসছে যে আপু আমিও চা ছাড়া চলতে পারি না। আসলে চায়ের মজাটা হচ্ছে, যে চা খায় ঠিক সেই কিন্তু চায়ের মজাটা বুঝে। আর যারা চা খায় না, তো ওনারা কিন্তু অবশ্যই বুঝবে না। আমার যে বোন আছে না, লিজা, লিজা বলে কি যে এই পানিটা না খাইলে কি হবে। ও ও আবার মানে বেশি একটা চা পছন্দ করে না। যখন আমাদের বাসায় আসে বা আমরা যখন সবাই বাবার বাড়িতে একসাথে হই, ওকে জোর করে চা খাওয়াই, বলে যে সমাজ মেনটেন করতে হবে। তো ওকে জোর করে খাওয়াই, তো ও না পারতে খায় আর কি, ওর একেবারেই পছন্দ না। আসলে এটা না খেলে অবশ্যই ভালো, অনেক ভালো হয়। আর কিন্তু আমি তো ছাড়তে পারি না, আমি তো খেয়েই যাই। তো কিছুটা আদা ছিল, সেটা আমি ব্লেন্ড করে নিব। যেহেতু ছিলাম না, একদম রেডি করে রেখে দেওয়া হয়েছিল। আর ওদিকে একটুখানি আমড়ার ভর্তা করে দিলাম, সেটা তো দেখতেই পেয়েছেন। বাবু মাঝে সাঝে এই যে আমরা নিয়ে আসবে, বলবে কি একটু ভর্তা বানাও, সবাই মিলে খাই। ইবান্নি এহসানকে নিয়ে। তো এহসানকে তো সবসময় পায় না, ইবান্নি থাকে, ইবান্নিকেই পাওয়া যায় আর কি। এহসান কিন্তু দিনের বেশিরভাগ সময় মাদ্রাসায় থাকে, তো তার জন্য আর কি। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে নিয়েছেন, সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ব্লগ ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর ভিডিও কিন্তু সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এই যে দেখেন, ধৈর্য ধরলে না একটা সময় আজ হোক বা কাল হোক অবশ্যই পাওয়া যাবে। তো এই ব্লেন্ডারটা কিন্তু আমার প্রথম দিকে ছিল না। তো আপনাদের ভাইয়া যখন বাহিরে গিয়েছিল, তখন প্রথম বছর যখন আসছে, 19 সালে কিন্তু প্রথম বছর আসছে, গিয়েছিল 16 সালে। তো তখন এই যে এই ব্লেন্ডারটা নিয়ে আসছে। কিন্তু এর আগে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এই মশলা নিয়ে আর কি। যদিও বা আপনাদের ভাইয়া বলতো যে স্যামসাং যে শোরুম আছে ওখান থেকে গিয়ে নিয়ে আসো, এ করো। তো আমি যাই নাই, নিয়ে আসি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আসার সময় তো নিয়ে আসবে, এই দরকার নেই।
কেনার আর কি। তো এই করে করে তো আম্মাও বলতো যে কিছু আন বা না আন, একটা ব্লেন্ডার নিয়ে আসে আম্মা, মানে বউর জন্য আর কি, তো মশলাগুলা করতে সুবিধা হবে। কিন্তু এর আগে এই যে বাচ্চাদের নিয়ে সারাদিন স্কুল, প্রাইভেট, মাদ্রাসা সব কিছু মিলিয়ে তখন তো এহসান পড়তো না, ইভা রান্নি স্কুলে পড়তো, এহসান তো ছোট ছিল। তো এই মশলাগুলার জন্য দেখা যেত কি একেবারে 2 কেজি রসুন, 2 কেজি আদা ছিলে, মনে করেন যে মানে যেহেতু ব্লেন্ডার নেই আর মশলাটা দেখবেন ফ্রিজে থাকলে অনেক সুবিধা হয়। অনেক সময় যে আমি যেতাম না বাসায়, তো আমার বোনের এখান থেকে ব্লেন্ড করে নিয়ে আসতাম, তো একদম যে ছিলে একদম রেডি করে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। তো 2 কেজি আদা রসুন এগুলা দেখবেন ব্লেন্ড করলে অনেক দিন চলে যায়। তো তারপর তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া নিয়ে আসছে, এরপর থেকে আর করতে হয় না। তো এটাই আর কি, ধৈর্য এবং সময় সুযোগ বুঝে কিন্তু সব কিছুই করা হয়। আর প্রথমবার আসার সময় আপনাদের ভাইয়া এই যে ব্লেন্ডারটা নিয়ে আসছে, তো এটার কিন্তু 4টা জার। তো এখন কিন্তু শুধু এই ব্লেন্ডার না, ব্লেন্ডার তারপর হচ্ছে ওই যে কাবাব মিক্সড করি না, এখন এই মুহূর্তে ভুলে গেছি কি যে বলে, ওটাও আছে। তো এটা কিন্তু 4টা জার। তারপর হচ্ছে তারপর যে 3টা জার রেখে দিছি, একটা জার সবসময় খুলে রাখি আর কি ব্যবহার করার জন্য। আর মশলা যে বাটাবাটির ব্যাপারটা, কোনো সময় মশলা বাটাবাটি করতে হয় নাই। তো কারণ আমার বিয়ের পর মনে হয় একবার মনে হয় মশলা একটু বেটেছিলাম। আমার বিয়ের পরও আম্মা এই যে লুক দিয়ে মশলা বাটাইতো, তো আমি এবং আমার যা, আমাদের যে বিয়ে হয়েছে, কোনো সময় আমরা মশলা বাটি নাই। অনেকগুলা মশলা, আদা, তারপর রসুন, জিরা এগুলা লুক দিয়ে বাটাইতো আর কি, বাটিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন চলে যেত। এক মানে মশলা এক মশলা থাকতে থাকতে আরেকটা মশলা আম্মা যাকেই পাইতো লুক দিয়ে আম্মা বাটায় রাখতো, তো কোনো সময় বাটাবাটি করতে হয় নাই। তো এই একটা মাত্র ব্লেন্ডারের জন্য সত্যি অনেক কষ্ট হয়েছে আমার। তারপর আবার মাঝে আবার আমার আব্বা একটা ব্লেন্ডার দিয়েছিল আমাদের বাসায় আর কি, আমার আম্মাকে। তো এহসান ছোট, তারপর আম্মা কী করছে, বলছে তুই এটা নিয়ে যা, কারণ মশলা ছাড়া তো চলা যাবে না। তো তারপর ওইটা আনার পর কিছুদিন চললাম, চলার পর এটা নষ্ট হয়ে গেছে, একদম মানে গলে গেছে, জলে একদম গলে গেছে নিচ দিয়ে। তো সেটা একদম বাদ হয়ে গেছে। তারপর আপনাদের ভাইয়ের ছোট্ট একটা ব্লেন্ডার দিয়েছিল, মনে করেন যে 2টা পেঁয়াজ রেগুলার রান্নার আর কি সেট করে রাখলে একটু একটু মশলা করে দেওয়া যাবে এরকম আর কি। যেমন ধরুন 2টা আদা, মানে সরি 2টা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ হলে একটাই করা যাবে, রসুন 2টা এরকম আর কি। তো ওইটাও না কয়েকদিন 5-6 মাস ব্যবহার করেছি, তারপর ওইটা আবার নষ্ট হয়ে গেছে। তো তারপর থেকে অনেক দিন কষ্ট করতে হয়েছে, তারপর আপনাদের ভাইয়া নিয়ে আসছে, তো কষ্ট দূর হয়ে গেছে এই আর কি। তো এইখানে এটাই আর কি, ব্লেন্ডারটা যখন খুললাম, যে মশলাটা করলাম, তখন মানে কথাটা মানে মনে পড়ছে আর কি, এই ব্লেন্ডারটার জন্য কতই না কষ্ট হয়েছে মশলার জন্য। আর একটা ঘরে দেখবেন একটা ব্লেন্ডার অনেক বেশি প্রয়োজন, কারণ বিভিন্ন ধরনের আমরা দেখবেন গরম মশলা, তারপর জিরা, আদা, জুস, অনেক ধরনের খাবারই তো আমরা ব্লেন্ডার করে থাকি, তো সেটার জন্য কিন্তু খুবই দরকার। তো যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিচ্ছি, ঘরের কাজ করে নিচ্ছি। তো এখন পরদিন সকালবেলা রাত থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম ওদেরকে পড়াতে পড়াতে আর কি। তো আচ্ছা, সানজিদাও আপুটা লিখছে যে তোমার রান্না, তোমার কাজগুলো অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু। আপু আমার রেগুলার ভিডিও দেখেন, সানজিদা আপু। তো ভালো থাইকো আপু, আমাদের জন্য দোয়া রাইখো। তো অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে, তো ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে। এই যে ঘরটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম, পরিষ্কার একটা চাদর বিছিয়ে নিলাম। শাহজালাল এই আপুটা মানে এই আইডি থেকে আর কি, অনেক আপুরাই আপুদের হাজব্যান্ডের আইডি থেকে কমেন্ট করেন, তো সেটা আমি বুঝতে পারি, কারণ
আমিও তো একসময় আপনাদের ভাইয়ার আইডি দিয়ে আর কি আপনাদের ভাইয়ের মোবাইল দিয়ে করতাম। তো শাহজালাল আর কি আইডি থেকে আপুটা লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আর ওয়ালাইকুম সালাম আপু। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও অনেক ভালো আছেন আপনার পরিবার নিয়ে। তো এখানে চাদর ধুয়ে দিলাম, তারপর হচ্ছে বারান্দা সিঁড়ি এগুলা ধুয়ে দিলাম। এই যে এই রাস্তাটাও ঝাড়ু দিয়ে নিছি, তো একটু ভিজা ভিজা আছে। তো উপরে তো চাদর ধুয়ে দিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে গিয়ে আম্মার চাদর কাপড় এগুলো ধুয়ে দিলাম। তো এখন ঝাড়ু দেওয়া শেষ, আর এদিকে আম্মার চাদরটা নিচে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আবার যে কি বলে সামনের জায়গাটা একটু পানি ঢেলে ধুয়ে দিব। তো রেগুলার করা হয়, কিন্তু মানে অনেক সময় ভিডিও করি, অনেক সময় করি না। তো এই কাজগুলো না এহসানকে মাদ্রাসায় দিয়ে এসে তারপর সব সময় করি আর কি। তা না হলে খুব অনেক সকালবেলা থাকে, চোখেও ঘুম ঘুম থাকে। তারপর এহসানকে দিয়ে এসে আবার ঝাড়ু দেই। তো ওই ফাঁকে আবার আন্নি রেডি হয় স্কুলের জন্য। তো ফাঁকে ফাঁকে তো স্কুল গ্যাপও যায়। যেহেতু সরকারি স্কুল, পড়াশোনা যতটুকু বাসায় করতে হয়, আমার যেটা মনে হয় সরকারি স্কুল মানে নাম ডাক তো আছেই, কিন্তু পড়াশোনা ঠিকই বাড়িতে করতে হয়। তো তারপর আন্নি রেডি হয়, তারপর আন্নিকে নিয়ে আবার স্কুলে যাই। এই হচ্ছে আমার রুটিন, সারাদিনের রুটিন, রান্নাবান্না, এই বাচ্চাদেরকে নিয়ে আসা যাওয়া। তবে একটা কি, এখন একরকম আছি, ওরা যখন বড় হয়ে যাবে তখন আবার অন্যরকম হয়ে যাব, মানে অন্যরকম যে রুটিন হয়ে যাবে। তখন যে আমি চাইবো যে ওরা আমাকে সময় দেয়, কিন্তু ওরা ওদের মতো ব্যস্ত হয়ে পড়বে, ওরা কিন্তু আমাকে সময় দেওয়ার সময় থাকবে না। তো দেখি বড় হোক তো। আর মাঝে মাঝে না এখন অনেক কষ্ট লাগে, এই যে একজনের পর একজন যখন নিয়ে আসি, আবার দিয়ে আসি, আবার ঘরের কাজকর্ম, তখন আবার অনেক কষ্ট লাগে অনেক সময়, যে কি এক রুটিন হয়েছে, একই সকালটা হইলে রাত পর্যন্ত একই নিয়মে চলা। তো মাঝে মাঝে শরীরটা যখন বেশি ক্লান্ত লাগে, অনেক বেশি খারাপ লাগে, তখন আবার কষ্টও লাগে যে কি হইল। তো এইখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি লাউ দিয়ে, যে মুগ ডাল দিয়ে রান্না করতেছি, আর হচ্ছে আরও কিছু রান্না করব। আচ্ছা, এমডি রেদওয়ান এই আপুটা লিখছে যে আপু ব্রাহ্মণবাড়িয়া সদরে তোমার বাড়ি বুঝছি, মানে বুঝতে পারছি, কিন্তু গ্রামটা বলো। আপু নানু বাড়িতে আসছে সরাইল। তো আমাদের এখান থেকে মেইন সদরে তো থাকি, আমাদের এখান থেকে সরাইল কিন্তু অনেকটা দূর, যতটুকু জানি বেশি দূর না। যে আপনাদের ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনছি, আমার কোনো সময় মনে হয় না যাওয়া হয়েছে। ওখানে তো যাওয়ার কোনো নাই, মানে দরকার নেই, ওদিকে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই আর কি। তো আমার মানে এত কাছের আত্মীয় স্বজন নিয়ে আর কি, যে যেতেই হবে, আসা যাওয়া থাকবে। আমাদের সবার ব্রাহ্মণবাড়িয়া একদম মেইন শহরেই আর কি সবার আত্মীয় স্বজন। তো আপু এখানে আসছে, তো আপু বলতেছে আপু তোমার গ্রামটা বলো। তো আপু এটা তো একটা পাবলিক প্লেস, তার জন্য আপু যে আমি কমেন্টে রিপ্লাইটা আমি করতে পারি নাই। তো কমেন্টেও কিন্তু এটাই লিখছি যে এটা তো আপু একটা পাবলিক প্লেস, কীভাবে বলবো। তো আপু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তো অবশ্য মনে কোনো কষ্ট নিও না আমি যে বলি নাই। তো ভালো থাইকো আপু, আমাদের জন্য দোয়া রাখো। আমি তো মুগ ডাল দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই লাউটা কিন্তু রুটি পরোটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে, আর খালিও খেতে ভালো লাগে যেহেতু ডাল আছে। আর এদিকে আমি মশলাটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে তেল, পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা কষানোর জন্য বসিয়ে দিলাম। আর এদিকে ওই যে মগ স্ট্যান্ডটা টেবিলে এতদিন ছিল না, সেটাকে আমি রান্নাঘরে আবার নিয়ে আসছি।
ঠিক এই জায়গায় ছিল, আবার ঠিক এই জায়গায় ওনাকে বসিয়ে দিয়েছি। তো মগগুলা রেখে দিয়েছি, 6টা মগ রাখা যায়। তো এই মগ স্ট্যান্ডটাও কিন্তু আমি মানে অনেক আগ্রহ নিয়ে খুঁজে খুঁজে তারপর কিনেছিলাম, কিন্তু আরও একটু যে সুন্দর কেনার চেষ্টা করেছিলাম, তখন আর আমি মানে অন্য ডিজাইনের পাই নাই, আর পেয়েছি যে ওই খুশিতে এটা নিয়ে আসছি। আর এদিকে মগ স্ট্যান্ডটা এগুলো একটু গুছিয়ে নিলাম, আর এই ফাঁকে মাংসের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢেকে দিলাম। আর এদিকে আমি লবণ রাখার জন্য এই কৌটাটা খুলে নিয়েছি। অনেক দিন হয়েছে এই কৌটাটা কিনেছিলাম, কিন্তু এটার ব্যবহার করা হচ্ছিল না। তো আমি ভাবলাম কি লবণ দিয়ে মানে লবণটা রাখি এটার মধ্যে চুলার পাশে। তারপর দেখলাম কি হুটহাট করে যে বৃষ্টি চলে আসে, আর এদিকে ওই যে জানালা একেবারে পাশে চুলাটা, তো বাইরে বৃষ্টি যখন পড়ে ঘরে কিন্তু বাইরে পড়ার আগে ঘরে চলে আসে। তো এখানে যদি লবণটা রাখি দেখা যাবে কি লবণ একদম ভিজে একদম পানি উঠে থাকবে। তারপরে এখান থেকে আবার সরাই ফেলছিলাম, কিন্তু এই কৌটাটার মধ্যে রেগুলার যে রান্নার যে লবণটা আছে সেটা এটার মধ্যেই রাখবো। আর এদিকে আমি যে রান্না করে নিয়েছি, মুরগির মাংস হয়ে গেছে, ডাল দিয়ে লাউ রান্না হয়ে গেছে। এদিকে আবার একটু মশলা কষিয়ে নিয়েছি, অল্প করে একটু শুটকি ছিল। তো এটা না আমি গোসল করার সময় আন্নিকে আরিবাকে বলে গেছি যে আমি জানি আম্মা শুটকি কম খায়, আমার যখন চোখ অপারেশন করা হয়েছে তখন থেকে শুটকি কম খায়, কিন্তু আমার মেয়েরা কিন্তু ভর্তা শুটকি এগুলো খুব পছন্দ করে। তো ওদেরকে বলছি এই তোমরা খাওয়ার সময় আমার জন্য কিন্তু একটু শুটকি রাইখো। ওরা খেতে খেতে মনে করেন যে আমাকে এই এক পাশে একটু অল্প একটু শুটকি রাখছে, কিন্তু আমার কিন্তু শুটকির আইটেমগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো যা রাখছি আর কি সবার লাস্ট পর্যায়ে খেতে আসি, তাই তার জন্যই যে এরকম তো হবেই। তারপর এহসানকে মাদ্রাসায় দিয়ে আসছি, ওকে চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে যে রান্না করেছি সেটা, আর হচ্ছে কি দিলাম মুরগির মাংস দিয়ে ভাত দিয়ে আসছি। আর দিয়ে আসার সময় আম্মা ওই যে আমাদের বাড়ির নিচে কচু গাছগুলা দেখলেন না, তো ওইগুলা কেটে আম্মা কুচি করে দিল, ওইগুলাকে আবার সিদ্ধ বসিয়ে দিয়েছি। আম্মা বলছে এখন শাক রান্না করতে। তো এখনও কিন্তু জোহরের নামাজের আজান দেয় নাই, তো শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে দুধ দিয়ে গেল, দুধ আমি জাল বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি ভাত রান্না করে নিয়েছি, অল্প করে একটু বাসমতি চাল ছিল, তো সেটা আমি রান্না করে নিয়েছি। মুরগির মাংস, শুটকি ভাজি, আর হচ্ছে চাল কুমড়া দিয়ে ডাল, এই ছিল আর কি। আর শাকটা রান্না করে নিয়েছি। এই ছিল আমাদের আজকের খাবার দাবার। তো এখন আম্মা ইবা আর আন্নিকে নিয়ে খেয়ে ফেলবে। আমি এখন গোসল নামাজ শেষ করে এসে তারপর আমি খাবো। তো ওই আর কি। তো এখানে দেখেন খাওয়ার দাবার তো শেষ হলো, তারপর দেখেন বৃষ্টি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগছিল জানালে দিয়ে দেখতে। আপনাদের ভাইয়াকে যে বিদায় করতে মানে গিয়েছিল এয়ারপোর্টে বাবু আর বাবুর ফ্রেন্ডরা, তো ওরা আবার আসার সময় চিড়িয়াখানায় গিয়েছিল। তো ওইখান থেকে অল্প একটু ক্লিপ নিয়ে আসছে আমার জন্য, এই যে দেখেন উট পাখিটা। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।